আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, খান এটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে। আজকে আমি আলোচনা করব মূলত এবিসি লাইসেন্স নিয়ে। ইলেকট্রিক্যাল এবিসি লাইসেন্স আপনি কিভাবে সহজে পেতে পারেন, কিভাবে আপনি এই পরীক্ষায় সহজে উত্তীর্ণ হতে পারেন, ঠিক এই বিষয়গুলোর উপরে আমি আজকে আলোকপাত করব এবং পরীক্ষক আপনাকে যেভাবে কনফিউজ করতে পারে এবং সেই কনফিউশন থেকে আপনি কিভাবে বের হয়ে আসতে পারেন, ঠিক এক্স্যাক্টলি আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, এইটা তিনটা ক্যাটাগরিতে বিভক্ত হয়। সি ক্যাটাগরি, যেটা মূলত বাসাবাড়িতে যেটা ব্যবহার হয় 220 ভোল্টের লাইন অথবা 220 থেকে 230 ভোল্টের লাইন, এবং বি ক্যাটাগরি যেটা মূলত ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, যেটা আপনার 380 থেকে 440 ভোল্টে ব্যবহার হয়, এবং এ ক্যাটাগরি যেটা ওভারহেড লাইনের কাজের ক্ষেত্রে ব্যবহার হয়, যেটা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেই কাজগুলো থাকে। তো চলুন আমি প্রথম থেকে আমি আপনার সি ক্যাটাগরি থেকে শুরু করবো, কারণ আপনি সি বাদ দিয়ে কখনো বি নিতে পারবেন অথবা বি বাদ দিয়ে কখনো এ নিতে পারবেন না, আপনাকে নিচে থেকেই শুরু করতে হবে। তো সি ক্যাটাগরিতে আপনাকে যেই সব বিষয়গুলোতে প্রশ্ন করা হবে তা মূলত আপনার সুইচ, সকেট, ইন্ডিকেটর, চ্যানেল ওয়্যারিং, ডল স্টার্টার, অ্যাভোমিটার, মাল্টিমিটার, লাইট, ফ্যান এবং টুলস, বিশেষ করে পাওয়ার টুলস, হ্যান্ড টুলস, ব্রেকার, বিশেষ করে এমসিবি, ফিউজ, 3 পিন সকেট, 3 পিন প্লাগ, এইসব নিয়ে। তো এই ক্যাটাগরিতে আমি একে একে আপনাদেরকে বলবো। সুইচ সম্পর্কে যে প্রশ্নগুলো করা হবে সেটা হচ্ছে সুইচ আপনার কি ধরনের সুইচ ব্যবহার করা হয়। বাসাবাড়িতে আমরা সাধারণত পিয়ানো সুইচ ব্যবহার করি, তো আপনি বলে দেবেন যে পিয়ানো সুইচ ব্যবহার করা হয়। আগে যে আপনার এর আগে টাম্বলার সুইচ ব্যবহার করা হতো, এগুলো এখন আর চলে না, এগুলো এখন আর নাই। তো সকেটটাও ঠিক একই, এখানে গ্যাং সুইচ অথবা গ্যাং সকেট ব্যবহার করা হতে পারে। এই সব বিষয় নিয়ে আপনি বলবেন, এবং সুইচ আপনার সামনে থাকবে, কারণ আপনার পরীক্ষকের সামনে যে টেবিল থাকে সেই টেবিলে এইসব যন্ত্রপাতিগুলো সাজানো থাকে। আপনাকে সেখান থেকে একটা সুইচ হাতে নেওয়ার জন্য বলা হবে, এবং সেই সুইচটা আপনি হাতে নেবেন এবং আপনাকে প্রশ্ন করা হতে পারে কনফিউজ করার জন্য যে এই সুইচটা ঠিক কত অ্যাম্পিয়ারের। তো সুইচটা কিন্তু আপনার 5 অ্যাম্পিয়ার থাকে অথবা আপনার 6 অ্যাম্পিয়ার থাকে। তো আপনি সুইচটা হাতে নিয়ে বলবেন যে এটা আসলে কত অ্যাম্পিয়ার, কারণ লেখা থাকবে, আপনি লেখা দেখে বলবেন। আপনি যদি 5 অ্যাম্পিয়ার থাকে তো বলবেন 5 অ্যাম্পিয়ার, 5.5 অ্যাম্পিয়ার, যদি 6 অ্যাম্পিয়ার থাকে তো বলবেন 6.5 অ্যাম্পিয়ার। সকেটের ক্ষেত্রেও তাই, ইন্ডিকেটরের ক্ষেত্রেও তাই। চ্যানেল ওয়্যারিং এবং আপনার যে সাধারণ বাসাবাড়িতে যে সিম্পল ওয়্যারিং, সেই ওয়্যারিংটা আপনাকে একটু বর্ণনা করা লাগতে পারে যে সেইখানে সেই চ্যানেল ওয়্যারিং এর ক্ষেত্রে ঠিক কি কি জিনিসগুলো লাগে। তো চ্যানেল ওয়্যারিং এর ক্ষেত্রে সুইচ, সকেট, আপনার হচ্ছে গিয়া চ্যানেল, সুইচ বোর্ড, তারপরে আপনার বাটন হোল্ডার, তো এইগুলা আপনাকে বলা লাগবে। এরপরে আসবে আপনার ডল স্টার্টার কিন্তু সি ক্যাটাগরিতে থাকবে, মাস্ট বি। প্রশ্নগুলো আপনাকে আগে পড়ায় করা হতে পারে, আমি যেভাবে বলে যাচ্ছি ঠিক এইভাবে সিরিয়ালি মেনটেন করবে তা না। আপনাকে হয়তো বা দেখা গেছে যে পরের প্রশ্ন উত্তরটা আপনাকে আগে দেওয়া লাগতে পারে। তো আপনি ওটা পরিস্থিতির উপরে ভিত্তি করে, আপনি সিচুয়েশন ভিত্তি করে আপনি সেইভাবে বুদ্ধিমত্তার সাথে উত্তর দিবেন। এইখানে তারা চেষ্টা করবে আপনাকে কনফিউজ করার জন্য, আপনি যেন কনফিউজ হয়ে যান। কারণ ইলেকট্রিক্যাল কাজ করার সময় আপনার ধৈর্য এবং আপনার মেধা কতটুকু, সেই জিনিসটাও কিন্তু তারা পরীক্ষা করবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ তারা চেক করবে। ইলেকট্রিক্যাল কাজ করার সময় সবসময় ব্রেনকে শান্ত রাখতে হয়, এটা আপনারা খুব ভালোভাবে জানেন। কারণ সেখানে যদি আপনি কোনোভাবেই তাড়াহুড়া করেন বা কোনোভাবে আপনি কনফিউশনের কারণে একটা ভুলভাল কাজ করে ফেলেন, তার জন্য কিন্তু একটা মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো ডল স্টার্টার নিয়ে আমি আসবো। ডল স্টার্টারে আপনার টেবিলে থাকবে, ডল স্টার্টারের ভিতরে কি থাকে, একটা ম্যাগনেট থাকে, একটা আপনার দুটো পুশ বাটন থাকে, এবং একটা আপনার কিছু ওয়্যারিং এর তার থাকে। তো সেই ম্যাগনেটের আমাকে যেভাবে কনফিউজ করা হয়েছিল যে ডল স্টার্টারের সোর্স কোনটা আর লোড কোনটা, তো আমি একটু চেক করেছিলাম, কারণ আমার জানা ছিল আগেই। আপনারা একটু দেখে নেবেন, যারা ডল স্টার্টার নিয়ে কাজ করেছেন তাদের ক্ষেত্রে কাজটা খুবই সহজ, যারা করেন নাই একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন যে ডল স্টার্টারের সোর্স এবং লোড কোন পাশ থেকে আসে। যদিও নর্মালি আপনার সোর্সটা নিচ থেকে হয় এবং লোডটা উপর থেকে হয়,
তারপরে এমন হতে পারে যে সেখানের যে পুশ বাটন সুইচ, এই সুইচের কানেকশন ঘুরিয়ে দিলেই কিন্তু আপনার আবার সোর্সটা উপরে যাবে, লোডটা নিচে আসতে পারে। তো এটা আপনি দেখবেন যে ম্যাগনেটের সোর্সটা ঠিক কোন পাশ থেকে আছে। ম্যাগনেটের সোর্স যদি উপরে থাকে তাহলে আপনার ভোল্টেজের সোর্সটা উপরেই থাকবে। যদি ম্যাগনেটের সোর্স নিচে থাকে, আপনার ম্যাগনেটের যে কয়েলের সোর্স সেটা যদি নিচের অংশে থাকে ম্যাগনেটের, তাহলে আপনার মূল সোর্সটা নিচেই হবে। তো এই জিনিসটা আপনি সেখানে একটু দেখে নেবেন। অ্যাভোমিটার, অ্যাভোমিটার বলতে আপনার যেটা সাধারণত অ্যাম্পিয়ার, আপনার ভোল্ট এবং ওহমস মিটার, এইটা আপনার টেবিলের উপরে থাকবে। আমাকে যে প্রশ্নটা করা হয়েছিল, একটা অ্যাভোমিটার আমাকে দেওয়া হয়েছিল এবং বলল যে এটা দিয়ে আমি একটা 220 ভোল্টের লাইন টেস্ট করব, একটু আপনার অ্যাডজাস্ট করে দেন। তো আমি সঙ্গে সঙ্গে কাটা ঘুরিয়ে 250 এসিতে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম। তো উনি বলল যে ঠিক আছে, বললাম স্যার ঠিক আছে। তো উনি এটা তখন বললেন আচ্ছা ঠিক আছে, ওকে। তো আপনি যে প্র্যাকটিক্যালি কাজ করেন সেই বিষয়গুলোকে যাচাই করার জন্য তারা এইভাবে আপনাকে টুলসটা হাতে দেবে এবং বলবে যে এটা আমি, অথবা আপনাকে বলতে পারে যে আমি একটা 100 ওহমসের একটা রেজিস্ট্যান্স টেস্ট করব, আপনি একটু নবটা ঘুরিয়ে অ্যাডজাস্ট করে দেন। তো আপনি সেটা নবটা দেখে ঠিক যেই জায়গায় অ্যাডজাস্ট করলে হয়, ধরেন আপনি 100 ওহমস অ্যাডজাস্ট করবেন কিন্তু আপনার অ্যাভোমিটারের সেখানে 100 ওহমসের কোনো ঘর নাই, তো আপনি তার উপরে যাবেন। যদি আপনার 50 ওহমসের ঘর থাকে ওইটাতে দিলে তো হবে না, তো আপনি তার উপরে যাবেন, হয়তো 1000 ওহমসের ঘর আছে, তো সেইখানে অ্যাডজাস্ট করে কিন্তু আপনি 100 ওহমস টেস্ট করতে পারবেন। এরপরে মাল্টিমিটার, অ্যাভোমিটারটা যেটা কাটাওয়ালা মিটার, মাল্টিমিটারটা সেম একই কাজ করে, শুধু এটাতে ডিজিটের মাধ্যমে লেখাগুলো আমাদের কাছে আসে। আপনারা যারা ইলেকট্রিক কাজ করেন তারা এগুলো অহরহ দেখেছেন এবং কাজ করেছেন। আপনাকে ক্ল্যাম্প অন মিটার নিয়ে প্রশ্ন করা হতে পারে যে ক্ল্যাম্প অন মিটারের কাজ কি। তো ক্ল্যাম্প অন মিটারের কাজ সাধারণত আপনার অ্যাম্পিয়ার টেস্ট করা বা অ্যাম্পিয়ার মাপা। ফ্যান নিয়ে প্রশ্ন করা হতে পারে। ফ্যান, আপনার বাসাবাড়িতে যে ফ্যান ব্যবহার করা হয় সেখানে ফ্যান কিন্তু আপনার খোলা থাকবে, ফ্যানের কয়েলটা আপনার সামনে থাকবে। তো আপনাকে বলা হবে যে ফ্যানের কয়েল কয়টা। তো একটা ফ্যানের যতগুলো কয়েল খাঁজ থাকে অতগুলো কিন্তু কয়েল না। একটা ফ্যানের সাধারণত মূলত দুটো কয়েল থাকে, একটা স্টার্টিং কয়েল, একটা রানিং কয়েল। আপনার রানিং কয়েলটা সাধারণত ভিতরের দিকে হয় আর স্টার্টিং কয়েলটা বাইরের দিকে হয়। যদিও এটা স্ট্যান্ডার্ড নিয়ম, যদিও আমরা ব্যবহার করার ক্ষেত্রে রানিং কয়েলটাকে, বাইরের অংশটাকে রানিং কয়েল করি, ভিতরেরটাকে স্টার্টিং কয়েল করি, এটাতে পারফরমেন্স ভালো পাওয়া যায়। কিন্তু মূল যে স্ট্যান্ডার্ড নিয়ম সেটা হচ্ছে রানিং কয়েলটা ভিতরে থাকবে, স্টার্টিং কয়েলটা বাইরে থাকবে। তো আপনি কিন্তু সেইভাবে উত্তর দেবেন, কারণ আপনার স্ট্যান্ডার্ড নিয়মটা আপনাকে সেখানে বলতে। আপনি সাইডে আপনার যেভাবে কাজ করেন তাতে কোনো তাদের মাথা ব্যথা নাই। লাইট নিয়ে প্রশ্ন করা হতে পারে, ফিলামেন্ট লাইট এবং টিউব লাইট যেটা ফ্লুরোসেন্ট বাল্ব, টিউব লাইট নিয়ে প্রশ্ন করা হতে পারে। টিউব লাইটের চোখ কয়েল, এটা নিয়ে প্রশ্ন করা হতে পারে, চোখ কয়েলের কাজ কি এবং ব্যালাস্টের কাজ কি। তো আপনারা এইভাবে এগুলোকে ডিসক্রাইব করবেন যে চোখ কয়েল আসলে মূলত একটা স্টার্টার, এটা টিউব লাইটটাকে স্টার্ট করে। ব্যালাস্ট হচ্ছে আপনার ভোল্টেজটাকে রেগুলেট করে এবং ভোল্টেজটাকে ব্লাস্ট করে। টুলস, পাওয়ার টুলস আপনার সামনে থাকবে কিছু, আর এমনি টুলস যেটা হ্যান্ড টুলস, প্লায়ার্স, নিয়ন টেস্টার, তারপরে ওয়্যার স্ট্রিপার, স্ক্রু ড্রাইভার, নোজ প্লায়ার্স, এগুলোর নামগুলো একটু আপনি দেখে নেবেন। এগুলো কিন্তু আপনি যেভাবে বলেন সেভাবে বললে হবে, কিন্তু আপনি চেষ্টা করবেন স্ট্যান্ডার্ড উত্তর দেওয়ার জন্য। এরপরে পাওয়ার টুলস, হয়তো বা একটা গ্রাইন্ডার অথবা একটা ড্রিল মেশিন, এগুলো পাওয়ার টুলস, এগুলো আপনার সামনে থাকতে পারে, সম্ভাবনা বেশি। এরপরে প্রশ্ন করবে আপনাকে ব্রেকার নিয়ে। ব্রেকার বলতে এখানে আসলে কোন ব্রেকার, বাসাবাড়িতে কাজ করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। পূর্ণ নাম আপনাকে বলা লাগতে পারে, না বলা লাগতে পারে, তবে ব্রেকার নিয়ে আপনাকে প্রশ্ন করবে মাস্ট বি। ব্রেকার উপরে আপনাকে হয়তো একটা না দুটো বা তিনটে প্রশ্ন করতে পারে। আপনাকে ব্রেকারটা হাতে নেওয়া লাগতে পারে এবং ওনারা বলবেই যে ব্রেকারটা একটু হাতে নেন, এটা কত অ্যাম্পিয়ারের ব্রেকার বলেন। ব্রেকার সাধারণত 3 ধরনের হয়, একটা হচ্ছে হলো সিঙ্গেল পোল যেটাকে এসপি, ডাবল পোল যেটা হচ্ছে ডিপি এবং ট্রিপল পোল যেটা হচ্ছে টিপি। এই ব্রেকারগুলো আপনার সামনে থাকবে। এরপরে ফিউজের রেটিং কি, ফিউজ কত অ্যাম্পিয়ারের, আপনার কাজের জন্য কত অ্যাম্পিয়ারের ফিউজ রেটিং দিতে হয়, এইসব বিষয় নিয়ে প্রশ্ন করবে। 3 পিন সকেট, এইটা একটা কনফিউশনাল প্রশ্ন, এইটা আপনাকে করতে পারে কনফিউজ করার জন্য। 3 পিন সকেটের ঠিক উপরের যে পিনটা থাকে, একটা লম্বা পিন থাকে, আপনারা দেখেছেন 3 পিন
সকেট এবং 3 পিন প্লাগ নিয়ে যখন কাজ করেছেন, বিশেষ করে ফ্রিজ, তারপরে এসি, এইখানে যে 3টা পিন থাকে তার উপরের পিনটার কাজ কি, অর্থাৎ লম্বা পিনটার কাজ কি? লম্বা পিনটা মূলত গ্রাউন্ড। এইটা আপনার যদি কোনো কারণে বডি বা আমার ডিভাইসটা যদি কোনো কারণে বডি হয়ে যায়, তো সেই এক্সট্রা কারেন্টকে গ্রাউন্ডের সাথে সংযুক্ত করার জন্য এই পিনটা থাকে। এই জন্য এই লম্বা পিনটা থাকে, যেটা আপনার অতিরিক্ত বিদ্যুৎ যেটা বডির সাথে কানেক্ট হয়ে গেছে বা কোনো কারণে যদি হয় আপনার ডিভাইসটা যেন আপনাকে শক করতে না পারে, তার জন্য এই পিনটা ব্যবহার করা হয়। এবং এইটা সম্পূর্ণ আপনার বিদ্যুৎকে গ্রাউন্ডে প্রবেশ করায়। তো সি ক্যাটাগরিতে মোটামুটি এইগুলোই, এর উপরে প্রশ্ন হবে, এর চাইতে বাইরে। তবে হ্যাঁ, ফ্যানের ক্ষেত্রে আপনার ফ্যানের ক্যাপাসিটার নিয়ে প্রশ্ন করতে পারে। একটা ফ্যানের এখানে কত ক্যাপাসিটার ব্যবহার করা হয়? আপনার 2.5 ক্যাপাসিটার সাধারণত আমরা ব্যবহার করি, এবং বর্তমানে 2.5 স্ট্যান্ডার্ড। যদিও আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় 3.5 ব্যবহার করি, সেটা অনেক আগের অনেক পুরানো ফ্যানগুলোতে ব্যবহার করা হতো, কিন্তু এখনকার সময় আপনি 2.5 বললে এনাফ, আপনাকে আর কোনো কিছু বলা লাগবে না। ফ্যানের কানেকশনের ক্ষেত্রে আপনার ক্যাপাসিটারটা কিভাবে সংযোগ করা হয়, এটা একটা কনফিউশনাল প্রশ্ন। ক্যাপাসিটরটা মূলত স্টার্টিং কয়েলের সাথে সিরিজে সংযুক্ত হয়। রানিং কয়েল তো সরাসরি 220 ভোল্টে চলে যাবে। স্টার্টিং কয়েলে 220 ভোল্ট ইনপুট করার সময় ক্যাপাসিটরটা মাঝখানে সিরিজ কানেকশনে যুক্ত হয়। এই প্রশ্নটা আপনাকে করতে পারে কনফিউজ করার জন্য। আপাতত মোটামুটি সি ক্যাটাগরিতে এগুলোই শেষ। যদি আমার দু একটা মনে পড়ে আমি আপনাদেরকে বলবো। আর ভিডিওর মাঝখানে গিয়ে আমি আপনাদেরকে একটা টিপস শেয়ার করব, যে আপনি এইটাতে পাস করার জন্য, তবে এই টিপসটা কিন্তু সিচুয়েশনের উপর নির্ভর করে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং ওই সময় সিচুয়েশনের উপর নির্ভর করে। এটা আমি শেষের দিকে আলোচনা করব। তো বি ক্যাটাগরিতে আপনাকে প্রশ্ন করা হতে পারে মাস্ট বি স্টার ডেল্টা কানেকশন, মোটর কন্ট্রোলিং, এমসিসিবি, মডুল কেস সার্কিট ব্রেকার, ক্যাপাসিটার, ম্যাগারমিটার, মোটর রিভার্স ফরওয়ার্ড। এছাড়া সামান্য কিছু টুকটাক প্রশ্ন করা হতে পারে। তবে আপনি বি ক্যাটাগরিতে কিন্তু যদি আপনি বি অ্যাপ্লাই করেন অথবা বিসি অ্যাপ্লাই করেন, আপনাকে কিন্তু প্রথমে সি ক্যাটাগরি থেকে কিছু প্রশ্ন করবে, তারপর আপনাকে বি ক্যাটাগরিতে টেস্ট করবে। আর যদি আপনি শুধু বি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাকে আগের প্রশ্ন থেকে দু একটা করতে পারে। আমি এই সন্দেহকে অমূলক মনে করি না, আপনাকে প্রশ্ন করা হতে পারে। তবে বি ক্যাটাগরির এইসব বিষয়গুলোর উপরে আপনাকে মূলত প্রশ্ন করবে। এমসিসিবি আপনি বলতে পারেন যে এটা মডিউল কেস সার্কিট ব্রেকার। এটা কি কাজে ব্যবহার করা হয়? যে এটা ইন্ডাস্ট্রিতে সাধারণত ব্যবহার করা হয়, এবং এর কিছু ফিচার আছে যা এমসিসিবির চাইতে আরো আপডেট। তো সেই বিষয়গুলো নিয়ে আপনাকে একটু এমসিসিবি নিয়ে একটা হয়তো আপনি ভিডিও পেয়ে যাবেন, অথবা আপনি কোনো আর্টিকেল পেয়ে যাবেন, একটু সার্চ করে দেখবেন। এমসিসিবি থেকে আপনার এক থেকে দুটো প্রশ্ন করতে পারে। স্টার ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্ট। স্টার ডেল্টা নিয়ে আমাদের মাঝে একটা ভীষণ মিথস্ক্রিয়া কাজ করে, যে স্টার ডেল্টা আসলে কি। স্টার ডেল্টা থেকে আপনাকে প্রশ্ন করা হবে, এটা ঠিক 100%, কিন্তু আপনার কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। স্টার ডেল্টা আমরা যেভাবে ওয়্যারিং করি, একেবারে প্রত্যেকটা ম্যাগনেট বাই আপনার পার্ট বাই পার্ট, আমরা সব যখন অ্যাসেম্বল করি তখন সব যন্ত্রপাতিগুলো নিয়ে আসি। আপনাকে কিন্তু অ্যাসেম্বল করা লাগবে না, সেখানে অ্যাসেম্বল করা থাকবে। শুধু আপনাকে বলতে হবে যে স্টার ডেল্টার মোটরের কোন পাশ এবং সোর্স কোন পাশ, সোর্স কোন দিক দিয়ে ঢুকবে, আপনার লোড কোন দিক দিয়ে যাবে, এবং লোডটা মোটরের যে 6টা পিন থাকে, সেই পিন আউটগুলো আপনাকে সেখানে একটু মার্কিং করে দেখাতে হবে। আপনি স্টার্টারটা নিয়ে হয়তো ভিডিও পেয়ে যাবেন। আমিও হয়তো আমি সামনে অবশ্যই করব, কিন্তু এখন সময় কম। তবে আপনাকে আমি একটু ধারণা দিচ্ছি যে এখান থেকে যেভাবে প্রশ্ন করা হবে, আপনাকে শুধু কনফিউজ করবে কিভাবে, আমি ঠিক সেই বিষয়গুলো কথা বলবো। তবে এখান থেকে প্রশ্নগুলোকে উত্তর আপনি কি সহজভাবে দেওয়ার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে আপনি ঘাবড়ানো যাবে না কোনো মতেই। আপনি ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবেন। যদি কোনো প্রশ্নের উত্তর আপনি
মনে না পড়ে, তাহলে আপনি পাস করে যাবেন। কারণ এর জন্য আপনাকে বোনাস প্রশ্ন করা হবে, স্যার আমি এটা আমার মনে পড়তেছে না, অথবা আপাতত এই মুহূর্তে আমার ঠিক মনে পড়তেছে না। আপনি জানেন না এরকম বলেন না, বলেন স্যার আমার ঠিক মনে পড়তেছে না। আপনি পাস করে গেলে আপনাকে তার সাপোর্ট দেওয়ার জন্য একটা সহজ প্রশ্ন আপনার শেষে যুক্ত করা হবে। কারণ হচ্ছে আপনাকে ফেল করানো তাদের কোনো উদ্দেশ্য না, আপনাকে পাস করানোটাই তাদের মূল উদ্দেশ্য। আপনি যেন এতে পাস করেন এবং আপনি দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারেন, এটা তাদের উদ্দেশ্য। তো স্টার ডেল্টা সোর্সটা আপনার সাধারণত উপর থেকে আমরা দেই, উপরে যে শর্ট করা থাকে, অর্থাৎ হলো দুটো ম্যাগনেটকে শর্ট করা থাকে, সেইটা সোর্স, তিনটা সোর্স থাকে। এবং নিচে মাঝখানেরটা সাধারণত আমরা যখন ওয়ারিং করি, আপনার ওইখানে যেভাবে ওয়ারিং করা থাকবে সেখানে আগে পরে হতে পারে, মাঝখানে থাকে আপনার স্টার কানেকশনের যে ম্যাগনেট, এইটা একটা মেইন কন্টাক্ট আর একটা ডেল্টা কন্টাক্ট। তো এইগুলো আপনাকে মার্কিং করা লাগতে পারে। টাইমার কোনটা আপনাকে জিজ্ঞেস করতে পারে, তো টাইমার আপনি দেখাই দিবেন, নিচে টাইমার থাকে, এখানে পুশ বাটন থাকে দুটো, আপনার স্টার্ট পুশ বাটন এবং আপনার হচ্ছে হলো স্টপ পুশ বাটন, এগুলো থাকে। তো এরকম সিম্পল, আপনি ভয় পাবেন না কখনোই, এখানে কিন্তু সিম্পল প্রশ্ন করা হবে এবং তারা চেষ্টা করবে আপনি প্র্যাকটিক্যালি কাজগুলো করেন কিনা। ঠিক এইটুকু যাচাই করার জন্য আপনার কাছ থেকে 10 মিনিট সময় তারা নেবে। জাস্ট 10 মিনিটের মধ্যে আপনাকে কিন্তু তারা টেস্ট করা শেষ করে দেবে। আপনাকে অনেক সময় নিয়ে আপনাকে প্রশ্ন করবে এরকম না। আমার ক্ষেত্রে মাত্র 5 মিনিট সময় তারা নিয়েছিল, মাত্র 5 মিনিটের মধ্যেই আমাকে তারা বলেছিল হয়ে গেছে। দুঃখিত, একটু যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আমি মূলত ভিডিওটা শেষ করতে পারি নাই। তবে যে পর্যন্ত আলোচনা করেছি তার পরের অংশ থেকে, যেহেতু আমি লিখে রেখেছি সব, তার পরের অংশ থেকে এ ক্যাটাগরির পুরোটা নিয়ে আমি ঠিক পরের ভিডিওতেই আপনাদের সাথে আবার মিলিত হব। সেই ভিডিও পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এবং বলতে চাই যে সেই ভিডিওটা আপনার কাছে যেন পৌঁছায় তার জন্য আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশান আইকনটাকে অন করে দেন, যেন সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর পরিশেষে বলতে চাই যে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।